আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ। বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। বন্ধুরা, একজন কাস্টমার উনি কাপড়ের দোকানে গিয়ে নগদে কাপড় কিনছেন, মিষ্টির দোকানে গিয়ে নগদে মিষ্টি কিনছেন, কিন্তু আপনার দোকানে এসে সেই কাস্টমার বাকিতে মাল নিচ্ছে, কিন্তু সেই টাকাটা সময় মতো দিচ্ছে না। এই যে একটা ঘটনা বন্ধুরা, এই অবস্থার জন্য কিন্তু ওই কাস্টমার শুধু নিজে দায়ী নয়, এর জন্য একজন দোকানদার হিসেবে, একজন ব্যবসায়ী হিসেবে আপনিও কিন্তু দায়ী রয়েছেন। কেমন করে? আপনি আসলে ওই ব্যক্তিকে তার অভ্যাসটাকে আপনি ওইরকমভাবে গড়ে তুলেছেন। সেটা হচ্ছে যে আপনি যদি শুরু থেকে ওই ব্যক্তিকে বলতেন যে আপনি বাকিতে বিক্রি করেন না বা আপনি বাকি ব্যবসা করেন না, তাহলে কিন্তু ওই ব্যক্তি আপনার এইখান থেকে কিন্তু বাকি মাল চাইতো না বা বাকিতে মাল কিনতো না। তো বন্ধুরা, এইভাবেই একটা ব্যবসায় বিভিন্ন কৌশল অবলম্বন করে, ছোট ছোট কিছু কৌশল ব্যবহার করে কিন্তু আপনারা আপনাদের ব্যবসাকে বাকির কবল থেকে রক্ষা করতে পারেন। কারণ একটা বাকি এমন একটা জিনিস, একটা ব্যবসাকে ধ্বংস করে দিতে পারে, একটা ব্যবসাকে নষ্ট করে দিতে পারে। তো বন্ধুরা, সেই সমস্ত কৌশল নিয়ে আজকে আলোচনা করব। বন্ধুরা, তার আগে একটু বলি, আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত, আইডিয়া এবং পরামর্শ প্রদান করে থাকি। বন্ধুরা, আপনারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন। কৌশল নম্বর 1, বন্ধুরা, আপনি যদি নতুন দোকানদার হয়ে থাকেন তাহলে কমপক্ষে 1 বছর আপনি কোনো বাকি দিবেন না। আপনি আপনার এলাকার মানুষকে সাধারণ মানুষ হিসেবে জানতেন, কিন্তু আপনার সাথে সাধারণ সম্পর্ক ছিল এতদিন, কিন্তু বর্তমানে আপনি একজন ব্যবসায়ী। তো একজন ব্যবসায়ীর সাথে সম্পর্ক এবং সাধারণ সম্পর্ক কিন্তু এক নয়। তো এই কারণে আপনি আপনার এলাকার মানুষের অভ্যাস, আর্থিক অবস্থা সম্পর্কে আগে ভালোভাবে জানুন, এরপরে আপনি তাদের সাথে বাকিতে লেনদেন করুন। কৌশল নম্বর 2, বন্ধুরা, আপনার ব্যবসায় আপনি কি পরিমাণ মূলধন নিয়ে ব্যবসা শুরু করেছেন এবং সেই মূলধন থেকে আপনি কি পরিমাণ টাকা বাকি দিলে আপনি ব্যবসাটা চালাইতে পারবেন, আগে এটা নির্ধারণ করে নিন, তারপরে আপনি বাকি দিন। প্রয়োজনে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ বাকি দিবেন, তো তার বেশি অবশ্যই দিবেন না। কৌশল নম্বর 3, বন্ধুরা, একজন কাস্টমারকে বাকি দেওয়ার পূর্বে তার আর্থিক অবস্থা এবং লেনদেনের অভ্যাস সম্পর্কে ভালো করে জেনে নিন। আমাদের দেশে এমন অনেক কাস্টমার আছে যারা গ্রামে একটা দোকান থেকে বাকি খায়, এরপরে কিছুদিন পর আবার অন্য আরেকটা দোকানে গিয়ে বাকি খায়। তো বন্ধুরা, এরকম কিছু কাস্টমার আছে যাদের অভ্যাসটা এরকম। তো আপনাকে প্রথমত এই ধরনের ব্যক্তিদের বা এই ধরনের কাস্টমারদেরকে আপনাকে চিনতে হবে, এরপরে তাদের সাথে বাকিতে লেনদেন করতে হবে। কৌশল নম্বর 4, বন্ধুরা, কোনো কাস্টমারকে টাকা বাকি দেওয়ার পূর্বে টাকা কোন তারিখে পরিশোধ করতে পারবেন সেই ব্যাপারে সেই তারিখ সম্পর্কে তার কাছ থেকে কমিটমেন্ট নিন। আসলে উনি হয়তো আপনাকে বলবে যে আমি সামনের সপ্তাহে দিয়ে দিব, কিন্তু উনি আসলে আদৌ আপনার এই টাকাটা দিতে পারবেন না। তো এরকম হলে হবে না। আপনি তার সাথে শর্ত সাপেক্ষে তাকে আপনি বাকি দিতে পারেন। তো উনি কবে পরিশোধ করতে পারবেন, দিন তারিখ আসলে লিখে দিবেন, তারপর আপনি ওনাকে বাকি দিতে পারেন। কৌশল নম্বর 5, বন্ধুরা, এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি আপনার যে আত্মীয় স্বজন আছে তাদেরকে আপনি আবেগের বশে অধিক পরিমাণ বাকি দিবেন না। আসলে বন্ধুরা, একটা ব্যবসা করতে গেলে আসলে কিছু বাকি দিতে হয়, বা কিছু অনেক সময় আত্মীয়তার সম্পর্কের খাতিরে কিছু বাকি দিতে হয়, কিন্তু এটা আপনার ব্যবসাকে আপনার টিকিয়ে রাখতে হবে। তো সেই স্বার্থে আপনি অবশ্যই আত্মীয়তার সম্পর্কের ঊর্ধ্বে আপনার ব্যবসাকে টিকিয়ে রাখতে হলে আপনার অবশ্যই এখানে একটু শক্ত হতে হবে। আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ এর বাইরে আপনি বাকি দিতে পারবেন না বা দিবেন না, তাহলে কিন্তু আপনার ব্যবসায় কিন্তু ঝুঁকির মুখে পড়তে পারে। অনেক সময় আপনি আত্মীয় স্বজনদের কাছ থেকে হয়তো চক্ষু লজ্জায় আপনি টাকা চাইতে পারবেন না, কিন্তু আপনার ব্যবসায়ও কিন্তু একটা ক্ষতি হলো। তো এটাই বিষয় যে আপনি অবশ্যই আত্মীয় স্বজনের নিকটে আপনি কম পরিমাণ বাকি দিবেন এবং এই বিষয়ে সতর্ক থাকবেন। কৌশল নম্বর 6, কিছু কাস্টমারের
ভালো কাস্টমার আছে যারা আপনার দোকানে নিয়মিত মাল কেনে বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিয়মিত মালামাল কেনে। তো অনেক সময় হতে পারে মানুষের আর্থিক অবস্থা সবসময় একরকম থাকে না, ওই কাস্টমার হয়তো আপনার কাছে কিছু হয়তো বাকি চাইতে পারে। তো আপনি তাদেরকে কিছু পরিমাণ বাকি দিতে পারেন, কিন্তু তাদের সাথে লেনদেনটা স্বাভাবিক রাখবেন। তো লেনদেনটা স্বাভাবিক রাখলে কি হবে যে আপনার ওই কাস্টমারটা ধরা থাকলো, প্লাস আপনি তার কাছে নিয়মিত মাল বিক্রি করতে পারলেন, প্লাস কিছু পরিমাণ হয়তো বাকি থাকবে যেটা আপনার নাগালের মধ্যে থাকবে। তো ওইটা আপনি অবশ্যই এই কাস্টমারগুলোকে অবশ্যই হাতছাড়া করবেন না বন্ধুরা। এই একটা ভালো কাস্টমার কিন্তু একটা ব্যবসায়ের সম্পদ। তো অবশ্যই ভালো কাস্টমারকে আপনার কিছু সুবিধা কিন্তু দিতেই হবে। তো এই বিষয়টা মাথায় রাখবেন, একজন ভালো কাস্টমার কিন্তু আপনাকে অবশ্যই পালতে হবে। তো তাকে কিছু বাকি সুবিধা দিবেন এবং নিয়মিত তার সাথে ব্যবসাটা চালিয়ে যাবেন। কৌশল নম্বর 7 বন্ধুরা, কিছু কিছু ক্ষেত্রে শর্ত সাপেক্ষে বাকি দিতে পারেন। যেমন একজন কাস্টমার আছে, উনি অনেক বেশ কিছু টাকার মাল নেবেন, কিন্তু উনি শর্ত দিচ্ছেন যে উনি এখন হয়তো 60% বা 70% টাকা পরিশোধ করবেন, বাকি 20 বা 30% বা 40% টাকা বাকি থাকবে। তো উনি পরবর্তীতে আবার যখন মাল নেবেন উনি আবার কিছু টাকা দিবেন, আবার কিছু টাকা বাকি থাকবে। তো এই যে একটা লেনদেন প্রসেস বন্ধুরা, আপনার ব্যবসার কথা যদি চিন্তা করেন, ব্যবসায়ের বিক্রয়ের কথা যদি চিন্তা করেন, তাহলে অবশ্যই আপনাকে কিছু সুবিধা দিতে হবে এবং এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালো কাস্টমার নির্বাচন করতে হবে, ভালো কাস্টমার যাচাই করতে হবে। তো এই অবস্থায় যদি আপনি লেনদেন করেন তাহলে অবশ্যই আপনার বিক্রয়টা বৃদ্ধি পাবে, বিক্রয়টা চলতে থাকবে, প্লাস আপনার অতিরিক্ত পরিমাণ বাকি যাবে না, আপনার ব্যবসাটা ঝুঁকিমুক্ত থাকবে। বন্ধুরা আজ এ পর্যন্তই। আমরা আগামী পর্বে একটা প্রতিষ্ঠানের বাকি কিভাবে উঠানো যায় সেই বিষয়ে আলোচনা করব। বন্ধুরা সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।